অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোন সেন্টেন্সের ক্ষেত্রে এটা অবশ্যই মনে রাখতে হবে যে কোন সেন্টেন্সের ক্ষেত্রে সেইড টু পরিবর্তন কী হয় এবং ইনভার্টেড কমার পরিবর্তন কী হয়, এটাই কিন্তু আসল। যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইড টুর পরিবর্তে আমাকে লিখতে হয় টোল, লিখতে হয় কি লিখতে হয়, টোল লিখতে হয়, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে ইনভার্টেড কমা এক কথা কমা উঠে গিয়ে সেখানে কিন্তু দ্যাট হয়। এটা কোন সময়? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অবশ্যই। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা বিষয় হচ্ছে ন্যারেশন বাই স্পিচ। ন্যারেশন বাই স্পিচ অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু আমি আপনাদেরকে বলছি বা কথা দিচ্ছি যে যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের কাছে ন্যারেশন 100% সহজ হবে এবং পরীক্ষা ভালো করতে পারবেন। তো আমার কথায় আমার কথা হচ্ছে যদি এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে পারবেন, না হলে কিন্তু অনেক জায়গায় আপনার যে ম্যাচিং থাকে যদি না বুঝেন তাহলে কিন্তু পুরোপুরিভাবে ন্যারেশন সম্পর্কে একটা ধারণা আসবে না। তো আচ্ছা, যাই হোক, আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ন্যারেশন সম্পর্কে খুবই ভালো কিছু জানতে পারবেন। আমি আজকে সেন্টেন্স যে ন্যারেশন রয়েছে এর মানে অ্যাসার্টিভ থেকে শুরু করে একদম এক্সক্লেমেটরি সেন্টেন্স পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যাতে আপনাদের সুবিধার্থে। চলেন তাহলে আমরা আজকে শুরু করি। তো প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ন্যারেশন কি, যাকে আমরা বলি হোয়াট ইজ দ্য ন্যারেশন। তো ন্যারেশন হচ্ছে বক্তা যা বলে তাই হলো, তাকে আমরা কি বলি? ন্যারেশন বলি। মানে আমি যা বলছি এটাই কিন্তু কি ন্যারেশন, এটা হচ্ছে স্পিচ। তো এই ন্যারেশন বা স্পিচ হচ্ছে দুই প্রকার, যথা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আরেকটা হচ্ছে এই যে ডাইরেক্ট স্পিচ, একটা ছিল ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ, তো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ কি এই সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশনটা হলো যখন কোনো কথাকে পরিবর্তন না করে অবিকল সেই ভাষায় ব্যক্ত অথবা বলা হয়ে থাকে, তখন তাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ বলা হয়ে থাকে। আর ইনডাইরেক্ট স্পিচ হলো যখন কোনো কথা পরিবর্তন করে ব্যক্ত করা হয় বা বলা হয়, তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ বলা হয়। এটা হচ্ছে পার্সনের পরিবর্তন। তো এখানে বলা ছিল ডাইরেক্টে যে করিম সেড টু মি, করিম আমাকে বলে যে আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কাজ করেছি বা আমার দায়িত্ব সম্পন্ন করেছি। তো এখন আমরা দেখতে পাই যে করিম থেকে শুরু করে মি পর্যন্ত এখানে একটা কমা ছিল। তাহলে এই করিম সেড টু মি এইটুকু অংশকে আমরা বলি হলো রিপোর্টিং ভার্ব বলি। রিপোর্টিং কি বলা হয়? ভার্ব বলা হয়। আর এই যে ইনভার্টেড কমা, মানে এই যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলি হচ্ছে রিপোর্টেড স্পিচ বলি। রিপোর্টেড কি বলা হয়? স্পিচ বলা হয়। এটা কি বলা হয়? রিপোর্টেড স্পিচ, মানে হচ্ছে রিপোর্টেড স্পিচ বলা হয়। তো এখন আমরা দেখব যে যেহেতু পার্সনের পরিবর্তন, আমাদের পার্সন সম্পর্কে জানি যে ফার্স্ট পার্সন কোনগুলো। ফার্স্ট হচ্ছে আই, উই, মি, মাই, আজ, আওয়ার। এরপর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউরস। থার্ড পার্সন হচ্ছে হি, সি, ইট। নাম যে কোনো নাম হতে পারে, হার, হিম, দে, দ্যাম। তো আমরা কিন্তু এভাবে বলতে পারি যে আমি, তুমি ছাড়া ভবে আছে যারা, সবই কিন্তু থার্ড পার্সন। তো আমি এবং তুমি এর সাবজেক্ট ফর্ম এবং পজিটিভ ফর্মগুলো হচ্ছে এই প্রশ্ন, এগুলো ছাড়া বাকি সবই কিন্তু থার্ড পার্সন। তো এখন আমাদের বিষয় হলো যে এই যে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো, আমাদের কী কী পরিবর্তন হয় সেই বিষয়টা আমাদের খুবই জানা প্রয়োজন। একটা কথা প্রথমে বলে রাখি, যদি এই রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, মানে হচ্ছে এইগুলো যে হয় যেমন আই, উই, মি, আজ বা এগুলো যদি থাকে মানে ফার্স্ট পার্সন হলে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে, সাবজেক্টকে সে ধরবে, সে নিজে সাবজেক্ট হয়ে যাবে। আর যদি এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয়, মানে ইউর্স হয়, এই যে ইউর্স মানে হচ্ছে এগুলো যদি ইউ আর হচ্ছে ইউর্স হয়, তাহলে কি করবে? তাহলে কিন্তু এরা কিন্তু তাহলে এই যে রিপোর্টিং ভার্বকে ধরবে, মানে রিপোর্টিং যে অবজেক্টকে ধরবে, রিপোর্টিং যে অবজেক্ট, এই অবজেক্টকে তারা ধরবে।
তা আর থার্ড পার্সন হলে কিন্তু সে কাউকেই ধরবে না, মানে এগুলো যদি হি সি এবং ইট মানে থার্ড পার্সন হলে সে তারা কাউকে তারা ধরবে না। তো এখন আমরা দেখব যে এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে আমাদের কি কি পরিবর্তন হয়, এই মূল বিষয়গুলো আমাদের অবশ্যই স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে আমরা প্রথম কি ছিল যে আমরা যদি ইনডাইরেক্ট করতে চাই যে করিম সেড টু মি। আচ্ছা, প্রথমে আমরা লিখবো হচ্ছে করিম। এখন এই সেডটির পরিবর্তে আমি কি লিখবো? আমি কি এখন বলতে পারি না, কারণ সেইটি পরিবর্তনে কি লিখবো তখনই বলতে পারবো যখন এই রিপোর্টিং ভার্বে, এই রিপোর্টিং স্পেসের মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে এটা কোন সেন্টেন্সের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাই রিপোর্টিং সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট রয়েছে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। তো এর মানে কি আমাকে হচ্ছে এই নির্দেশন পেতে হলে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে সেন্টেন্স। এখন এই সেটটির পরিবর্তে আমি টোল্ড লিখবো, এর কারণ একটাই, এটা ছিল কি এটা ছিল রিপোর্টেড স্পেসের বাক্যটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমি সেইটটির পরিবর্তে আমি লিখবো টোল্ড। আর মি ছিল মি লিখবো। তারপর এখানে আমি এখন এই কমা এবং ইনভার্টেড কমাগুলো আমরা উঠাই দেবো। যদি কমা এবং ইনভার্টেড কমাগুলো উঠাই দেয় সেই ক্ষেত্রে দ্যাট হয়। কেন দ্যাট হয়? কারণ হচ্ছে দ্যাট এই জন্য হলো কারণ এই রিপোর্টেড স্পেসটি কি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার কারণে এটা কি হয় দ্যাট হয়েছে, তাহলে দ্যাট। তারপর এখন আমার পার্সনের পরে যেহেতু এটা কী ছিল ফার্স্ট পার্সন, আমরা জানি যে ফার্স্ট পার্সন হলে রিপোর্টেড স্পিচ ফার্স্ট পার্সন হলে তাহলে সাবজেক্টকে ধরে। সাবজেক্ট কী ছিল? সাবজেক্ট হচ্ছে করিম। তাহলে করিম একজন ছেলে হলে অবশ্যই তার নামে কী হয়? হি হয়, এই যে হি। তারপর সাবজেক্টের পরিবর্তন শেষ, মানে আমাদের সাবজেক্টের পরিবর্তন করলাম, মানে পার্সনের পরিবর্তন করলাম। এরপর কী ছিল? এখন দেখতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। আমরা জানি যে প্রেজেন্ট টেন্স থাকলে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়। তাহলে যেহেতু এটা আই হ্যাভ বিন ডান মাই ওয়ার্ক, এটা ছিল কি? এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তা সেই ক্ষেত্রে আমরা এই হ্যাভকে কী করবো? হ্যাড করব। তাহলে আমরা বুঝলাম কি টেন্স আমাদের খুবই জানা জরুরি, টেন্স আমাদেরকে জানতে হবে যদি নির্দেশ আমরা করতে চাই। তাহলে কি ছিল? হ্যাড ডান। তারপর এখন ডান পর্যন্ত আসলাম, তারপর কি আছে? মি, মাই আছে। তা মাই হচ্ছে মানে একটা প্রসেসিভ ফর্ম। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু মাইটা ফার্স্ট পার্সন, তাই কিন্তু ফার্স্ট পার্সন থাকার কারণে সে কিন্তু একদম এই রিপোর্টিং এই ভার্বের সাবজেক্টকে ধরবে। সাবজেক্ট হি এর, তাহলে হি কিন্তু এখানে বসবে না, হি বসবে সাবজেক্ট হিসেবে। তাহলে এর হি এর প্রসেসিভ ফর্ম হচ্ছে হিজ। তাহলে এখানে কি হবে? হিজ হবে। এখানে কি? হিজ। এই যে হিজ। তারপর কি ছিল? ডিউটি। তাই কিন্তু এই যে শেষ, অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমরা যদি কি করি, এই যে একটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের রূপান্তর করি, তাহলে আমাদের প্রথমে সেন্টেন্স জানতে হবে যে রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্সে রয়েছে এবং কোন টেন্সে রয়েছে। সেই সাথে হচ্ছে আমাদের পার্সন সম্পর্কে কিন্তু অবশ্যই ধারণা থাকতে হবে যে কোন পার্সন রয়েছে। আমরা জানি ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে সে, এবং ধরে কিন্তু সেই ধরবে, এবং সেকেন্ড পার্সন হলে অবজেক্টকে ধরবে, এবং থার্ড পার্সনে কাউকেই ধরবে না। এই জন্য আমরা বলতে পারি আমাদের সেন্টেন্স, টেন্স এবং পার্সন, সেই সাথে আমাদের কিন্তু ভার্ব সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে। তাহলে আমরা ইজিলিভাবে কিন্তু আমরা কি করতে পারবো, এই যে নেশন চেঞ্জ আমরা করতে পারবো। তো যারা এখনও বিশেষ করে টেন্স এবং সেন্টেন্স বা পার্সন বা ভার্ব এই সম্পর্কে তাদের ক্লিয়ার ধারণা নেই, আমি আমার যে চ্যানেল রয়েছে সেখানে আপনারা যেয়ে কিন্তু এগুলো ভিজিট করে কিন্তু দেখতে পারেন যে সেন্টেন্স, টেন্স, পার্সন এই সম্পর্কে ধারণা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন আমরা আরও কিছু যে সেন্টেন্সের আমরা শুধু এখান থেকে শিখলাম, আমি আপনাদেরকে এমনভাবে শেখানোর চেষ্টা করছি যাতে করে আপনি একটা পূর্ণাঙ্গ ধারণা পান, যে খণ্ড খণ্ড ভিডিও না দেখে একটা ভিডিও একটা বিষয় দেখা অনেক সময় লাগবে, কিন্তু আপনি কিন্তু শিখতে পারছেন। আসলে আমাদের এই ভিডিও দেখার মূল উদ্দেশ্য কিন্তু শেখা, যাতে করে আমি এই বিষয় শিখতে পারি, ভালো করতে পারি। তো এই জন্য একদম এই ভিডিওটা অনেক লং হবে, এই জন্য অনেক শেখার বিষয় রয়েছে, অনেক কষ্ট করে এই ভিডিওটা
তৈরি করছি। যদি আপনাদের ভালো লাগে এবং তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করবেন যে কেমন লেগেছে, এবং সেই সাথে বন্ধুদের শেয়ার করবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। এখন আমরা টেন্সের যে পরিবর্তন, এই টেন্সের পরিবর্তন করব। যে টেন্স থাকলে মানে কোন টেন্স, যখন আমরা ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট মানে করার সময় কোন টেন্স থাকলে কোন টেন্স করতে হয় সেই পরিবর্তন করব। আশা করি সবাই টেন্স পারেন। তো যারা একেবারে টেন্স সম্পর্কে পারেন না অথবা সমস্যা নেই, কিন্তু এগুলো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেখাবো, এবং আপনারা চাইলেও কিন্তু নিজেও শিখতে পারেন বই দেখে। তো এখন হচ্ছে প্রেজেন্ট টেন্স। যদি ডাইরেক্টে অর্থাৎ ডাইরেক্ট নেশনের ক্ষেত্রে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, তা ইনডাইরেক্টের সময় সেটা পাস্ট ইনডিফিনিট হবে। কি ইনডিফিনিট হবে? পাস্ট ইনডিফিনিট। আমরা কিন্তু সবাই এর গঠন জানি। আর যদি পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এখানে পাস্ট কন্টিনিউয়াস, মানে জাস্ট বিপরীত হবে, বিপরীত, পাস্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। একটা হচ্ছে পাস্ট টেন্স থাকলে, যদি পাস্ট টেন্স থাকে, এই পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। মানে পাস্ট, এরকম খেয়াল রাখতে হবে যে পাস্ট যদি ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আর পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়। মানে এটার কোনো পরিবর্তন নেই, এই টেন্সের কোনো পরিবর্তন নাই। মানে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হয় ইনডাইরেক্টলি। আর এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন অনেক কিছু বলছে যে আমার কাছে টেন্স অনেক কঠিন লাগে, কিন্তু তাদের জন্য একটা সুন্দর একটা কৌশল রয়েছে। সেটা হলো এই যে যদি ডাইরেক্ট থেকে যখন ইন্টারেক্ট করব তখন এইভাবে যদি আপনি মনে রাখতে পারেন তাও কিন্তু হয়। যে এম ইজ আর, যদি এই এম ইজ আর যে কোনো একটা থাকে তাহলে সে পার্সন অনুসারে কিন্তু আমাকে ওয়াজ ওয়ার আমরা লিখবো। এগুলো যদি ডাইরেক্ট থাকলে ইনডাইরেক্ট সময় কী লিখবো? ওয়াজ ওয়ার লিখবো। আর হ্যাভ অথবা হ্যাজ থাকলে আমরা ওই একইভাবে কী লিখবো? হ্যাট লিখবো। আমরা হ্যাট লিখবো। হ্যাভেস থাকলে হ্যাট লিখবো। কোন সময়? ইনডাইরেক্টের সময়। ইনডাইরেক্টের সময়, এর জন্য ডাইরেক্টের ক্ষেত্রে, কিন্তু ডাইরেক্টের ক্ষেত্রে ইনডাইরেক্টের সময়। আর ওয়াজ ওয়ার থাকলে, ওয়াজ ওয়ার কি? ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন লিখতে হয়। ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন লিখতে হয়। শ্যাল উইল থাকলে উড হয়। শ্যাল উইল থাকলে উড লিখতে হয়। এটা যাদেরকে টেন্স মনে রাখতে একেবারে মানে একটু কঠিন হয় তাদের জন্য একটু সহজকরণ, এবং সবার জন্যই, কিন্তু এটা যারা মানে মনে রাখতে যাদের জন্য একটু কঠিন হয় তাদের জন্য সহজ একটা নিয়ম, যে আমরা অ্যামিজার থাকলে কি লিখি? ওয়াজর লিখবো। হ্যাফেজ থাকলে হ্যাট লিখবো। এভাবে আমরা করতে পারি। তো এখন এই নিয়েশন করতে হলে আরও কিছু ওয়ার্ড, সেটা সাম অফ ওয়ার্ডস চেঞ্জ, মানে কিছু ওয়ার্ড নিকটবর্তী ওয়ার্ড থেকে সেগুলো ওয়ার্ডগুলোকে পরিবর্তন করতে হয় যখন ডাইরেক্ট থাকে। আর যখন আমরা ইনডাইরেক্ট করি, ডাইরেক্টের সময় এই ওয়ার্ডগুলো থাকবে, ইনডাইরেক্ট এর পরিবর্তে এগুলো লিখতে হবে। যখন ডাইরেক্টে যদি অ্যামিজার থাকে তাহলে ওয়াজ ওয়ার্ড হয়। ডো শ্যাল উইল থাকলে ডিড হয়, মানে ডো থাকলে ডিড হয়, এবং শ্যাল উইল থাকলে উড হয়। ক্যান মে থাকলে কুড মাইট হয়। কুড মাইট অবশ্যই কিন্তু এটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, যাতে করে এগুলো যখন ডাইরেক্ট নেশনের মধ্যে থাকবো সেগুলোর পরিবর্তে এগুলো আমাদেরকে লিখতে হবে। তারপর হ্যাজ থাকলে হ্যাট হয়। টুডে যদি থাকে, টুডে থাকলে দ্যাট দে হয়। নাও থাকলে দেন হয়। এরপর টু নাইট থাকলে দ্যাট নাইট হয়। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়। নেক্সট ডে অথবা টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়। নেক্সট ডে মানে নেক্সট ডে, অথবা যদি টুমরো থাকে, টুমরো মানে আগামীকাল, তাহলে সেই ক্ষেত্রে দ্য নেক্সট ডে হয়। আর লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট লেন্থের প্রিভিয়াস নাইট হবে। প্রিভিয়াস নাইট যদি কাম থাকে তাহলে গো হয়। হেয়ার থাকলে দেয়ার হয়। দিস থাকলে দ্যাট হয়। দাস থাকলে ইন দ্যাট ওয়ে হয়।
সো থাকলে দ্যাট ইজ হোয়াই হয়, সো থাকলে দ্যাট ইজ হোয়াই হয়। আর গুড মর্নিং থাকলে উইশ গুড মর্নিং, আর গুড নাইট থাকলে বেড গুড নাইট, থ্যাংক থাকলে থ্যাংকস হয়, থ্যাংকস থাকলে থ্যাংকস হয়। এই যে সাম অফ ওয়ার্ড সেন্স, এই কিছু শব্দ, এগুলো কিন্তু আমাদের ডাইরেক্ট নেশন ক্ষেত্রে থাকে এবং এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। প্রয়োজনে কিন্তু চাইলে খাতায় এগুলো লিখতে পারেন এবং মনে রাখার সুবিধার্থে। এই ওয়ার্ডগুলো কিন্তু পরিবর্তন করতে হয়, এই জন্য আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে অবশ্যই। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এতক্ষণ আমরা তো জানলাম বেসিক বিষয়গুলো, তো এখন হচ্ছে সেন্টেন্সের পরিবর্তন। তো এই সেন্টেন্সের পরিবর্তনের আসলে কিন্তু যে নেশন হয়, নেশনটা কিন্তু সেন্টেন্সের পরিবর্তনের উপর ভিত্তি করেই কিন্তু হয়। তো তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি বাংলা হচ্ছে বিবৃতিমূলক বা বর্ণনামূলক, আমরা যে ভাষায় কথা বলি সেটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় বলেই থাকি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কি কি পরিবর্তন হয় সেটা কিন্তু আমরা এখন জানব। প্রথম হলো যে রিপোর্টিং যে ভার্ব থাকে, মানে প্রথম যে কমার মধ্যে যেটা মানে ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে সেটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলি। রিপোর্টিং ভার্ব অর্থাৎ রিপোর্টিং ভার্ব এর যদি কি থাকে, সে থাকলে, কি থাকলে, সে থাকলে, এরপরে ব্যক্তিবাচক যদি অবজেক্ট থাকলে, তাহলে ইনডাইরেক্ট করার সময় টেল হয়। কি হয়? টেল হয়। অর্থাৎ রিপোর্টিং ভার্বের সময় সে থাকলে এবং সের পর যদি ব্যক্তিবাচক কোনো অবজেক্ট থাকে তাহলে ইনডাইরেক্টের সময় কি হয়, সের পরিবর্তে আমাকে টেল লিখতে হয়। আরেকটা নিয়ম হলো এখানে সেকেন্ড, যে রিপোর্টিং ভার্বে যদি কি থাকে, রিপোর্টিং ভার্বে যদি সে থাকে, সেইস থাকে, টেলস থাকে, এরপর হচ্ছে হ্যাভ সেইড থাকে, হ্যাজ সেইড থাকে, এরপর শেল সে, উইল সে থাকলে ইনডাইরেক্ট করার সময়, ইনডাইরেক্ট নেশন করার সময়, মানে ইনডাইরেক্ট নেশন করার সময় এগুলো পরিবর্তন হয় না। মানে এগুলো থাকলে কি হয় না, পরিবর্তন হয় না। কোন সময়? যখন এগুলো রিপোর্টিং যে ভার্ব আছে অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে অংশটায় যেগুলো থাকে, এটা কোন সময়? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো এখন আমরা জানি 3 নম্বর হচ্ছে সেইড টুর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কোন সেন্টেন্সের ক্ষেত্রে? এটাকে অবশ্যই মনে রাখতে হবে যে কোন সেন্টেন্সের ক্ষেত্রে সেইড টুর পরিবর্তে কি হয় এবং ইনভার্টেড কমার পরিবর্তন কি হয়, এটাই কিন্তু আসল। যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইড টুর পরিবর্তে আমাকে লিখতে হয় টোল, লিখতে হয়। কি লিখতে হয়? টোল লিখতে হয়। এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে ইনভার্টেড কমা, এক কথায় কমা উঠে গিয়ে সেখানে কিন্তু দ্যাট হয়। এটা কোন সময়? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অবশ্যই মনে রাখতে হবে এটা। তো আমরা এখন উদাহরণে চলে আসি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে করিম said to his friend, করিম হচ্ছে তার বন্ধুকে বলে যে আই এম হ্যাপি টুডে, আমি আজকে খুবই আনন্দিত বা সুখে আছি, সুখী। তো এখন আমরা এই said to পরিবর্তে কি লিখবো, said to পরিবর্তে কি লিখবো বা এখানে সাবজেক্ট কি পরিবর্তন করব সেই বিষয়গুলো এখন জানবো। তো এখন এই যে করিম আছে, আমি করিম লিখবো, করিম। এখন এই said to পরিবর্তে আমি লিখবোটা কি? এই said to পরিবর্তে আমি লিখবো হচ্ছে টল। কেন? কারণ হচ্ছে এই রিপোর্টের স্পেসটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এর জন্য আমি এখানে কি লিখবো? said to পরিবর্তন টোল্ড লিখবো। আর আমরা কিন্তু পড়ে আসলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে said to পরিবর্তন টোল্ড হয়। তারপর হিজ ফ্রেন্ড, এই যে হিজ ফ্রেন্ড। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা ইনভার্টেড কমা যখন উঠে দেবো তখন কি লিখবো? দ্যাট লিখবো, দ্যাট। আর আগে পড়ে আসলাম যে এখানে পার্সন পরিবর্তন, প্রথমে আইটা হচ্ছে আর আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। এই আইটা ফার্স্ট পার্সন হওয়ার কারণেই আইটা কি ধরবো? যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট করিম। তাহলে করিম যেহেতু ছেলে, তো সেটা হি হয়ে যাবে। আর তো পার্সন পরিবর্তন শেষ। এখন আমি এম আছে, এম তাহলে কি হয়? আমরা এমিজার ওয়াজার থাকলে হয়, এমিজার থাকলে হচ্ছে ওয়াজওয়ার, তাহলে হি ওয়াজ। হ্যাপি আছে, হ্যাপি পরিবর্তন নাই। ওই যে আমরা কিছু নিকটবর্তী ওয়ার্ড পড়ছিলাম যে টুডে, এই টুডে থাকলে হয়, টুডে থাকলে আমরা কি হয়? দ্যাট ডে হয়, টুডে থাকলে দ্যাট ডে। একদম কিন্তু সহজ যে আমরা
অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেটির পরিবর্তন টোল্ড লিখতে হয়, কমার পরিবর্তন দ্যাট লিখতে হয়। এর মানে কিন্তু সেন্টেন্স কিন্তু আমাকে চিন্তা হবে, সেন্টেন্স কিন্তু গুরুত্বপূর্ণ, টেন্স কিন্তু এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আমরা কি দেখি, নিয়ম দেখি এখানে। এর একটা নিয়ম বলতে একটা স্ট্রাকচার, যে মানে অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্রথমে বসবো, তারপরে আমরা দেখতে প্রথমে সাবজেক্ট, তারপর যদি সেইড টোল অথবা সেইড টেল টোল বসবো। এখানে যদি সে থাকলে সে বসবো, টোল যদি আমরা যা বলবো যে টেল তখনই বসে যখন সেইটের পরে অব্যক্তিগত কোনো অবজেক্ট থাকে, আর সেইটের পরিবর্তন টোল বসে, তারপর অবজেক্ট যদি থাকে অবজেক্ট বসবো, তারপর কোনো পরিবর্তন দ্যাট, তারপর রিপিটিং স্পিচের যে সাবজেক্ট, এই সাবজেক্টটি বসবো। সাবজেক্টে কাকে ধরবো, ওই যে রিপিটিং ভার্বকে ধরে, তারপর হচ্ছে ভার্ব, তার বাকি অংশ দিয়ে আমাদের কিন্তু শেষ করে দিই একটা স্ট্রাকচার বা গঠন। তো এখন আমরা আরও কিছু নিয়ম পড়ি। এখন আমরা দ্বিতীয় একটা উদাহরণ, এখানে হচ্ছে রাহিম সেইড, রাহিম বলে যে আই ডিড দ্য সাম। এখানে রাহিম বলে যে আমি অঙ্কটি করেছি। তাহলে এটা কিন্তু আমরা প্রথমে এখন যদি করি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে আই ডিড, কারণ সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এই যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমি এখানে আমরা আগে পড়লাম যে সেইড থাকলে সেইড হয়। তাহলে রাহিম সেইড, যেহেতু এটা এখন সেইড, আমরা যেহেতু অবজেক্ট নেই, অবজেক্ট আমাদের লেখার দরকার নেই, অনেক সময় লেখার প্রয়োজন হয়, অনেক সময় লেখার প্রয়োজন হয় না, অনেক ক্লোজ চলে গেছে, যেহেতু অবজেক্টটা নাই। তো এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা ইনভার্ট করার পর লিখবো হচ্ছে দ্যাটের পরে আমরা সাবজেক্টের পরে, যেহেতু সাবজেক্টটা আই ছিল, মানে ফার্স্ট পার্সন, তাই এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে রাহিম। তাহলে রাহিম হচ্ছে ছেলে, হি। তারপর টেন্সের পরিবর্তন, যেহেতু এটা আই ডিড, এটা ছিল কিন্তু পাস্ট টেন্স ছিল, আমরা জানি আগেই পড়ে আসলাম যে পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে হি হ্যাড, তখন এডিটে ডান, হি হ্যাড ডান দ্য সাম। তো আবার বলছি, এটা কিন্তু পাস্ট টেন্স ছিল, যে আই ডিড দ্য সাম, পাস্ট টেন্স থাকার কারণে আমার কি হয়ে যাবে, পাস্ট টেন্স থাকার কারণে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। কিন্তু এর মানে টেন্স কিন্তু অবশ্যই জানতে হচ্ছে। আই ডিড পাস্ট টেন্স। এখন সেকেন্ড যে নিয়মটা দেখি এখানে আছে, যে ডাইরেক্ট বলছে হি সেইজ, সে বলে আই এম ইল, আমি অসুস্থ ছিলাম, আমি অসুস্থ। তাহলে আমরা জানি সে থাকলে কি হয়, সেড বা সেজ থাকলে যা থাকে তাই হয়। এখানে হি সেজ, যেহেতু এটা কি টেন্স, এর অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই কমার পরিবর্তন দ্যাট লিখবো। দ্যাট ফার্স্ট পার্সন হওয়ার কারণে সাবজেক্ট হি আছে, হি। অ্যামিজার থাকলে ওয়াজার হয়, অথবা এটি প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, ওয়াজ কি ইল। তো আমরা কিন্তু এই উদাহরণের মধ্যে দিয়ে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু নিয়ম এবং সেটা উদাহরণ কিন্তু জানলাম। এখন আমরা জানবো হচ্ছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের নিয়ম জানবো। এখন দেখি যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের কি পরিবর্তন হয়। তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এর কি পরিবর্তন হচ্ছে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারগ্রেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, এর পরিবর্তন আমরা জানবো। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স থাকলে কি পরিবর্তন হয় সেটা আমরা এখন জানার চেষ্টা করি। প্রথম হচ্ছে সেইড টু, এই সেইড টুর এর পরিবর্তন আস্কড বা ইনকোয়ার অফ হয়, আস্কড এবং ওয়ান্ট টু নো হয়, ডিমান্ড হয়, ওয়ান্টেড হয়, অনেক কিছু কিন্তু হয়, সবই অর্থ কিন্তু একই দাঁড়ায়। কিন্তু আমরা সবসময় কিন্তু আস্কডটি মানে লিখি, কারণ এটা অনেক সুবিধা এবং সবাই এটা বুঝে জানে, তাই আস্কড লিখি। কেউ কিন্তু ওই যে ইনকোয়ার অফ, ওয়ান্ট টু নো, ডিমান্ড, ওয়ান্টেড এগুলো কিন্তু লিখতে পারে। তো এখন তাহলে আমরা সেইড টুর পরিবর্তে কি হয়, আস্কড হয়, কোন সময়, ইন্টারগ্রেটিভ সময়, এবং কমার পরিবর্তে কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে ইফ হয় অথবা ওয়েদা হয়, ইফ অথবা ওয়েদা হয়, এটা কমা উঠে গিয়ে ইনভার্টেড কমা। কিন্তু ডব্লিকেশন থাকলে, কোনগুলো ডব্লিকেশন, অ্যামিজার, ডব্লিকেশন হচ্ছে হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হোম, এরপর হুইচ, হোয়াট, হোয়াই,
এগুলো হচ্ছে ডব্লিউ কোশ্চেন। এগুলো যদি থাকে তাহলে ওই ইনভার্টেড কমার পরিবর্তে তখন আর ইফ অথবা ওয়েদার হবে না, ইফ বা ওয়েদার হবে না, তখন ডব্লিউ কোশ্চেনটি হবে। তো ওই আমরা উদাহরণের মাধ্যমে আমরা এখন ক্লিয়ার একটা কনসেপ্ট পেতে পারি। তো প্রথমে এখানে ছিল যে করিম সেড টু মি, করিম আমাকে বলে যে হ্যাভ ইউ এনি প্রবলেম হিয়ার, তোমার কি এখানে কোনো সমস্যা আছে? তো আমরা দেখতে পাই এই বাক্যের মধ্যে, অর্থাৎ এখানে যদি প্রশ্নবোধক কিন্তু আছে, এখানে একটা প্রশ্নবোধক। আমরা জানি কোনো বাক্যে যখন কোনো বাক্যে শেষে প্রশ্নবোধক থাকলেই সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আর ইন্টারগেটিভ সেন্টেন্স হলেই সেড টুর পরিবর্তে আমাকে লিখতে হবে যে আস্কড লিখতে হয়। তাহলে প্রথমে কি করিম, আমি প্রথমে করিম লিখব, করিম। তারপর এই যে সেড টুর পরিবর্তে আমি আস্কড লিখব। কেন? কারণ হচ্ছে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, তাই এই যে আস্কড, তারপর মি। তারপর যেহেতু এখানে কিন্তু ডব্লিউ কোশ্চেন নাই, মানে হচ্ছে হোয়াট, হাউ, হোয়ার এগুলো নাই কিন্তু। তো ইয়েস নো যে কোশ্চেনগুলো রয়েছে, মানে আমরা জানি ডব্লিউ কোশ্চেন ছাড়া যে কোশ্চেন করা হয় সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তো এখানে আমি ইনভার্টেড করার পরিবর্তে ইফ অথবা ওয়েদার লিখতে পারি। আমি লিখলাম ইফ, তারপর এখানে কি আছে, ইউ আছে। তাহলে এখানে আমরা এখন তো ইনভার্টেড কমার পরিবর্তন ইফ লিখলাম। এখন দেখি সাবজেক্টের পার্সনের পরিবর্তন করব। সাবজেক্ট ছিল ইউ, আমরা জানি ইউটা সেকেন্ড পার্সন হলে অবজেক্টকে ধরো। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে মি। তাহলে মি এর সাবজেক্ট ফর্মটা, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট ফর্মটা হচ্ছে আই, তাহলে আই লিখবো, আই। আর হ্যাভটা হ্যাট হয়ে যাবে, আই হ্যাট। তারপর এখানে এনি প্রবলেম, আর এখানে হেয়ার ছিল, আমরা জানি হেয়ার থাকলে কি হয়, হেয়ার থাকলে হচ্ছে দেয়ার হয়, হেয়ার থাকলে দেয়ার হয়। এই হলো আমার পরিবর্তন। যদি এখানে আমরা দেখলাম যদি ডুপ্লিকেশন না থাকে তাহলে এরকম পরিবর্তন হয়। তো এখন সেকেন্ড যে উদাহরণটা ছিল যে হি সেইড টু মি, তিনি আমাকে বলে, সে আমাকে বলে যে আর ইউ রিডিং মাই স্টোরি বুক, বলছে আর ইউ রিডিং, তুমি কি আমার গল্পের বই পড়ছো? তো এখানে আমরা এই যে প্রথমে সাবজেক্ট তো সি লিখবো, তারপর হচ্ছে এই সেটটি পরে আমরা কি লিখবো, আমরা জানি যেহেতু এটা ইন্টারগেটিভ একটা কোশ্চেন, তা আমরা সেটটির পরিবর্তে আমরা আস্কড লিখবো, আস্কড, ইজ আস্কড মি। তারপর আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখবো, ইফ না ইফ লিখবো নাকি ডুপ্লিকেশন, যেহেতু এখানে ডুপ্লিকেশন নাই সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে ইফ লিখবো। তারপর হচ্ছে পার্সোনাল সাবজেক্ট, যেহেতু এখানে ইউ ছিল, ইট ওয়াজ সেকেন্ড পার্সন হওয়ার কারণে অবজেক্টকে ধরবো, অবজেক্টটা ছিল মি, এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, তাহলে হচ্ছে আই। আর ছিল, তাহলে আর থাকলে ওয়াচ হয়ে যাব, আই ওয়াচ। এখানে রিডিং, এই যে রিডিং থাকবো, রিডিং। তারপর এখানে মাই ছিল, মাইটা হচ্ছে ফার্স্ট পার্সনের পজিটিভ ফর্ম, তাহলে এখানে মাইটা কি ধরো, মাইটা যেহেতু ফার্স্ট পার্সন তাহলে কি সাবজেক্টকে ধরো, সাবজেক্ট বলতে এখানে হচ্ছে শিকে ধরবো। তো শি এর পজিটিভ ফর্ম হচ্ছে, যেহেতু সে একটা মেয়ে সেখানে হার হবে, হার স্টোরি বুক, এই যে হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড থার্ড যেটা নিয়ম উদাহরণ ছিল, উদাহরণটা হলো সে সেইড টু দ্য স্টুডেন্ট, সে ছাত্রটিকে বলল যে হু আর ইউ, তুমি কে। এই বাক্যে কিন্তু ডুপ্লিকেশন আছে, তাই আমরা প্রথমে, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, তাই আমরা এই সেইড টুর পরিবর্তনে আস্কড লিখব, হি আস্কড দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট। আমরা কিন্তু এখন ইনভার্টেড কমার পরিবর্তে কিন্তু এখন আর ইফ বা ওয়েদার লিখতে পারবো না, কারণ এখানে ডুপ্লিকেশন আছে। তা আমরা কি করব, এখানে হো আছে, হো লিখব। তারপর সাবজেক্টটা কি ইউটা সেকেন্ড পার্সন, তাই কি ধরবো, ছাত্রকে ধরবো। তাহলে ছাত্র হচ্ছে, ছাত্রকে যদি ধরে, যেহেতু ছাত্র হচ্ছে একজন ছাত্র, সেখানে আমরা হি লিখতে পারি, অথবা এখানে দ্য স্টুডেন্ট আমরা কিন্তু লিখতে পারি, মানে এখানে চাইলে কিন্তু দ্য স্টুডেন্ট এভাবে কিন্তু কেউ লিখতে পারে। তারপর এখানে কি ছিল, আর থাকলে ওয়াচ হবে, তারপর এই যে শেষ। তাহলে আমরা কি বুঝলাম, যে ডুপ্লিকেশন থাকলে তাহলে ডুপ্লিকেশনই হয়,
আরেকটা কথা মনে রাখতে হবে, অর্থাৎ যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন কি সব ফরম্যাটগুলাই, অর্থাৎ ইনডাইরেক্টের ফরম্যাটগুলোই কিন্তু অ্যাসার্টিভ ফর্মে হবে। আচ্ছা, আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স সম্পর্কে বুঝতে পারলাম। এখন আমরা যেমন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের কী কী পরিবর্তন হয় এবং ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কী? ইম্পারেটিভ সেন্টেন্স এই ইম্পারেটিভ সেন্টেন্স বা আমরা অনুজ্ঞাসূচক বাক্য এর পরিবর্তন। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি যে সেন্টেন্সের আদেশ, উপদেশ, নিষেধ অথবা অনুরোধ বুঝে তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এই ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে অর্থাৎ কী কী পরিবর্তন হয়, সেইটুর পরিবর্তন কী লিখতে হয়, ইনভার্টেড কমার পরিবর্তন কী লিখতে হয়, সেটা আমরা এখন পড়ি। তো এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইটুর এর পরিবর্তে আমাকে লিখতে হবে হচ্ছে, মানে আমাকে রিপোর্টের স্পিচের এর অনুযায়ী আমাকে লিখতে হবে রিকোয়েস্ট লিখতে হবে, রিকোয়েস্টেড লিখতে হয়, অ্যাডভাইসড লিখতে হয়, ফরওয়ার্ড লিখতে হয়, অর্ডারেড লিখতে হয়, ব্যাক, কমান্ড এবং না বুঝলে টন্ট লিখতে হয়, টোল্ড হয়। এগুলো কিন্তু আমাকে রিপোর্টেড যে স্পেস রয়েছে সেটার উপর বেস করে কিন্তু আমাদের লিখতে হয়। এবং তাহলে হচ্ছে কমার পরিবর্তে আমাকে টু লিখতে হয়, কমার পরিবর্তে আমাকে টু লিখতে হয়। কিন্তু একটা বিষয় হচ্ছে নেগেটিভ হলে যদি সেই সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, মানে রিপোর্টেড স্পিচ যদি নেগেটিভ হয়, তাহলে আমাকে সেখানে নট টু লিখতে হয়, মানে নটটা আগে চলে আসবে, অর্থাৎ নটটা আগে চলে আসে। তো আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার ধারণা পাবো। তো প্রথমে আমরা দেখি যে কামাল সেড টু মি, কামাল বলে যে প্লিজ গিভ মি সাম বুক। তো এখন আমরা কি করব, যেহেতু এই প্লিজ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়, যেমন প্লিজ, কারেন্টলি, এরকম আমরা দেখেই বুঝতে পারি যেহেতু এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তে সেড টুর এই যে আছে, এই সেড টুর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে কি, আমাকে প্রথমে বুঝতে হবে যে এই রিপোর্ট স্পিচ দ্বারা কী বোঝানো হয়েছে। প্লিজ গিভ মি সাম বুক, এর মানে কি, আমাকে কিন্তু এখানে অনুরোধ করা হয়েছে যে আমাকে কিছু কি দাও, আমাকে কিছু বই দাও। যেহেতু একটি অনুরোধ করা হয়েছে, এই জন্য আমরা এই সেড টুর পরিবর্তে আমরা রিকোয়েস্ট লিখবো। তো কামাল, আচ্ছা কামাল রিকোয়েস্টেড মি, কামাল আমাকে অনুরোধ করে। তাহলে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এর পরিবর্তে আমরা কী লিখবো, কমার পরিবর্তে টু লিখবো, টু। তারপর এখানে প্লিজটা উঠে যাবে, প্লিজটা এখান থেকে উঠে যাবে, তারপর হচ্ছে গিভ। আমরা জানি ভার্ব টু এর পর ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে গিভ। এখন এই মিটা যেহেতু কি সাবজেক্ট, মিটা ফার্স্ট পারসন, তাহলে আমাকে সাবজেক্টকে ধরবে কামাল যেহেতু হচ্ছে একজন ছেলে, তার পজিটিভ ফর্ম হচ্ছে কামাল, আমরা লিখতে পারি হিজ। তাহলে এই যে মিটা সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট ছিল কামাল, তাহলে কামাল আমরা যদি এটা করি, পজিটিভ ফর্ম হচ্ছে তাহলে হিম, তারপর হিম, বাকি অংশ হচ্ছে সাম বুক। আরেকবার বলছি, এটা কিন্তু প্লিজ গিভ মি সাম বুক, সে আমাকে অনুরোধ করেছে, এই জন্য আমরা সেড টুর এর পরিবর্তে আমরা কি লিখলাম, রিকোয়েস্ট লিখলাম। যদি অর্ডার করতো সেক্ষেত্রে আমরা অর্ডার লিখতাম, যদি উপদেশ দিলে সেখানে অ্যাডভাইস লিখতাম, যদি কমান্ড করতে তাহলে আমরা এখানে কমান্ড লিখলাম, আর যদি কোনো কিছু না বুঝলে সেক্ষেত্রে আমরা টোল্ড লিখে দিই। এখন আরেকটা হচ্ছে সে সেড টু মি, সে আমাকে বলে ডোন্ট রান ইন দ্য সান, সে আমাকে বলে যে রৌদ্রে দৌড়িও না। তাহলে আমরা তাহলে সে আমাকে বলে, তিনি আমাকে কি দিলেন, তাহলে তিনি উপদেশ দিলেন যে সে আমাকে বলে যে তুমি রৌদ্রে দৌড়িও না। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এই যে এখানে যে কী ছিল, যে এখানে যে রিপোর্টের যে স্পিচ রয়েছে, এটা দ্বারাই আমরা বুঝি এটা হচ্ছে একটা উপদেশমূলক বাক্য। তো আমরা এই জন্য আমরা এই সেড টুর পরিবর্তে আমরা কি লিখব, অ্যাডভাইস লিখব। সি অ্যাডভাইস মি, সে আমাকে উপদেশ দিল, যে সে আমাকে বললো, উপদেশ দিল যেরকম। তাহলে আমরা ইনভার্টেড কমার পদ্ধতি কী লিখবো, এখানে যদি নেগেটিভ, আরেকটু বলছিলাম যে নেগেটিভ কোনো যদি থাকে বাক্য, সেক্ষেত্রে আমরা কি লিখি, সেই নট টু লিখি। তাহলে আমরা এই নটটা আগে লিখবো, নট টু।
নেগেটিভ এই জন্য নোটটা আগে আসে, নট টু, আর দুটো উঠে যাবে, তাহলে নট টু রান ইন দ্য সান। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক আলোচনা রয়েছে। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটি বিষয়, যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি কী থাকে, যে রিপোর্টেড যে স্পিচ রয়েছে, মানে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে, এই রিপোর্টেড স্পিচ দ্বারা মানে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি লেট অথবা যদি লেট আস থাকে, লেট অথবা যদি কী থাকে লেট আস হলে, এবং তা দ্বারা যদি প্রস্তাবনা বোঝালে, মানে লেটের পরে অ্যাস অথবা আস থাকলে সেটা দ্বারা যদি প্রস্তাব বোঝায়, মানে কাউকে কোনো প্রস্তাব বোঝায়, তাহলে সেই সেটটুর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে প্রপোজড লিখবো অথবা সাজেস্ট লিখবো। আবার বলছি, তো যে রিপোর্টেড স্পিচ দ্বারাই যদি মানে লেট এবং আস্তে প্রস্তাব বোঝে, তাহলে আমরা এই সেটটির পরিবর্তে লিখব প্রপোজড অথবা সাজেস্ট লিখবো, এবং ইনভার্টেড কমার পরিবর্তে বা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে টু না হয়ে দ্যাট হবে। টু না হয়ে কী হবে? টু না হয়ে এখানে দ্যাট হবে, এবং দ্যাটের পরে সাবজেক্ট হিসেবে সেখানে দেও আসতে পারে, ওইও হতে পারে, যে কোনো একটা দে অথবা ওই লিখবো। তারপর সাবজেক্ট লেখার পর শুড লিখবো। তারপর রিপোর্টেড যে স্পেস রয়েছে সে বাক্যের মূল ভার্ব মানে বেস ওয়ান, মানে ভার্ব ওয়ান, তারপর বাকি অংশ আমরা পূর্ণ করব। তো আমরা তাহলে আরেকবার এটি রিপিট করতে হয়, কারণ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তো লেট এবং লেটার্স প্রস্তাব বোঝালে, এবং তাহলে সেটটি পরিবর্তন প্রপোজ অথবা সাজেস্ট লিখবো, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে দ্যাট হবে, এবং দ্যাটের পরে সাবজেক্ট দে অথবা ওই হবে, এবং সেখানে সাবজেক্ট পরে শুড হবে। তারপর আমরা হচ্ছে বাকি অংশ আমরা এটা লিখে দেবো। তো উদাহরণের মাধ্যমে আরও একটু ক্লিয়ার ধারণা আমরা পাবো। তাহলে এই যে আমরা একটা উদাহরণ দেখি, এখানে ডাইরেকশন ছিল যে শি সেড টু মি, সে আমাকে বলে যে লেট আস, চলো, গো আউট ফর এ ওয়াক, চলো আমরা বাইরে মানে বাইরে হাঁটতে যাই। তাহলে কিন্তু এই লেটাস দ্বারাই কি বোঝাচ্ছে, মানে আমাকে প্রস্তাব দিচ্ছে বা আমাকে বলছে, প্রস্তাবনা বোঝালে মানে বোঝাচ্ছে। যেহেতু প্রস্তাবনা বোঝাচ্ছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কী করব, এই সেট টু পরিবর্তে কিন্তু আর কি লিখবো না, ওই সেট টু পরিবর্তে কিন্তু আর ওই অ্যাডভাইস, রিকোয়েস্ট আর ওয়ার্ডার টোট লিখবো না। সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে যে প্রপোজড লিখতে হবে অথবা সাজেস্ট লিখতে হবে। তাহলে প্রথমে শি, তারপর হচ্ছে প্রপোজড মি। আর এখানে কিন্তু এই যে যদি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরেও কিন্তু আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কিন্তু আমরা দ্যাট টু লিখতে পারবো না, এখানে লিখবো হচ্ছে দ্যাট, লিখবো দ্যাট। তারপর আমরা বলছিলাম যে এই দ্যাটের পরে কি হবে, দ্যাটের পরে কিন্তু আমাদের লিখতে হয় এই যে দে অথবা উই লিখতে হয়, দে অথবা উই লিখতে হয়। তার মানে উই দে লিখি, দে, তারপর শুড লিখবো শুড, তারপর এই শুডের পরে আমরা কি ভার্বের বাকি অংশ আমরা লিখবো, শুড গো আউট ফর এ ওয়াক। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আরেকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম, ইম্পারেটিভ সেন্টেন্সের গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে অ্যাড্রেসিংয়ের যে নিয়ম, মানে কোনো সম্বোধন যদি বোঝে সেই ক্ষেত্রে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ যে রয়েছে, ডাইরেক্ট স্পিচ দ্বারাই যদি কাউকে যদি কী করা হয়, সম্বোধন করা হয়, মানে সম্বোধন করা হয়, কাউকে উল্লেখ করা হলে, সম্বোধন করা হলে ইনডাইরেক্ট করার সময় যে পরিবর্তনগুলো হয়, এটা কিন্তু আমাদের অনেক সময় কিন্তু আমরা বিশেষ করে যখন আমরা প্যাসেজ জেনারেশন করবো তখন কিন্তু এটা লাগে, এবং খুবই এটা ইম্পর্টেন্ট। এটি ভালো করে সবার বোঝার দরকার এবং খেয়াল করে, অ্যাটেনশন এভরিওয়ান। এটা প্রথমে কি হয়, সম্বোধন করলে যেমন প্রথমে অ্যাড্রেসিং হয়, প্রথমে সম্বোধন করলে প্রথমে আমাকে অ্যাড্রেসিং লিখতে হয়, তারপর লিখতে হচ্ছে রিপোর্টিং যে ভার্ব থাকে, যদি রিপোর্টিং ভার্বে যদি সাবজেক্ট থাকে, যে রিপোর্টিং যে ভার্ব রয়েছে সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকলে লিখতে হয়। তারপর সাবজেক্টের পর লিখতে হয় অ্যাস লেখার পর যাকে সম্বোধন করা হয়, মানে ওই যাকে সম্বোধন করা হচ্ছে সে বসবে। তারপর রিপোর্টিং যে ভার্ব রয়েছে এই ভার্বের সাবজেক্ট এর অর্থ বুঝে সেইটি পরিবর্তন করতে, মানে সেটি পরিবর্তন কী হবে, বা রিকোয়েস্ট নাকি অ্যাডভাইস, এটা পরিবর্তন করতে হয়। তারপর টু লিখতে হয়, টু লেখার পরে রিপোর্টিং
যে স্পেস রয়েছে এই রিপোর্টেড স্পেসের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত আমাকে উল্লেখ করতে হয়। তো এখন উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা ক্লিয়ার হতে পারি। তো এখানে প্রথমে যে বাক্যটা ছিল, যে ডাইরেক্ট স্পিচটা রয়েছে, হি সেড টু মি, হি সেড টু দ্যাম, সে তাদেরকে বলল যে ফ্রেন্ডস বন্ধু, হেল্প মি। তাহলে এখানে কিন্তু কি বলছে, সে তাদেরকে বলল যে বন্ধুরা আমাকে তোমরা কি করে সাহায্য করো। তাহলে কিন্তু এখানে বন্ধুকে সম্বোধন করা হচ্ছে। তাহলে এটি কিন্তু আমরা যেহেতু সম্বোধন করা হচ্ছে অ্যাজ এ ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে, তাহলে কিন্তু এই জন্য অ্যাড্রেসিং নিয়মে কিন্তু হবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো হচ্ছে অ্যাড্রেসিং। প্রথমে আমরা হচ্ছে অ্যাড্রেসিং লিখবো। প্রথমে অ্যাড্রেসিং লেখার পরে, অর্থাৎ অ্যাড্রেসিং যে লিখবো, লেখার পরে আমরা যদি কি থাকে, এটা অবজেক্ট থাকে, যেমন এটা অবজেক্ট আছে না বাক্যে, হ্যাঁ এর অবজেক্ট ছিল কি, অবজেক্ট ছিল দ্যাম, তাহলে আমরা দ্যাম লিখবো প্রথম। তারপর আমরা নিয়ম অনুসারে দ্যামের পরে যে অবজেক্ট ছিল রিপোর্টিং ভার্বের, তারপর যাকে এবং হচ্ছে আমরা অ্যাজ লিখবো। অ্যাজের পরে যাকে সম্বোধন করা হয়, এখানে কাকে সম্বোধন করা হচ্ছে, বন্ধুকে। এই যে বন্ধুকে কিন্তু সম্বোধন করা হচ্ছে, বন্ধুকে। তাহলে আমরা এই বন্ধুকে লিখবো ফ্রেন্ডস, লিখবো ফ্রেন্ডস। তারপর ফ্রেন্ডস লেখার পর একটা কমা, তারপর হচ্ছে আমরা ওই যে এখানে যে রিপোর্টিং যে ভার্বের যে সাবজেক্ট, এই সাবজেক্টে নিয়ে আসবো। সাবজেক্ট কী ছিল, হি, এই হি লিখবো। হি লেখার পর আমরা এই মানে আসলে কি বলছে যে হেল্প মি, এখানে কিন্তু আসলে রিকোয়েস্ট করা হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারবো, রিকোয়েস্ট লিখবো, রিকোয়েস্টেড। তারপর আমরা লিখবো টু। তারপর আমরা লিখবো হচ্ছে যে রিপোর্টিং যে স্পেস রয়েছে সে বাকি অংশ, এই যে হেল্প মি। ও এখানে হেল্প মি যেহেতু আছে, মিটা তাহলে কি ধরবে, এখানে সাবজেক্টকে ধরবে। তাহলে সাবজেক্টকে ধরলে এই হিয়ের প্রসিপর হচ্ছে হিম, তা হিম হয়ে যাবে। তো এটা কিন্তু অ্যাড্রেসিং নিয়মটা খুবই করতে হবে। আমি আবার একটু রিপিট করছি। তো অ্যাড্রেসিং যদি থাকে কাউকে সম্বোধন করলে, তা প্রথমে অ্যাড্রেসিং হয়। তারপর যদি অ্যাড্রেসিং হওয়ার পর ওই বাক্যের অবজেক্ট থাকলে অবজেক্ট বসে, তারপর অ্যাস বসে এবং যাকে সম্বোধন করে সে হয়। তারপর হচ্ছে রিপোর্টিং যে ভার্বের সাবজেক্ট, তারপরে ওই রিপোর্ট স্পিচের অর্থ অনুযায়ী রিকোয়েস্ট, অ্যাডভাইস লিখতে হয়। তারপর ট্রু, তারপর রিপোর্ট স্পিচের বাকি অংশ লিখতে হয়। তো এখন আমরা অপটেটিভ সেন্টেন্স মানে অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো, যে অপটেটিভ সেন্টেন্সের কী কী পরিবর্তন। তো অপটেটিভ সেন্টেন্স মানেই হলো মানে প্রার্থনামূলক যে বাক্যগুলো হয়, এই বাক্যগুলো আমরা জানি যে সেন্টেন্স দ্বারাই কোনো আশীর্বাদ মূলক কোনো কিছু বলা হয়, মানে আশীর্বাদমূলক থাকলেই তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। তো অপটেটিভ সেন্টেন্স এর কী কী পরিবর্তন, যে প্রথমে সেইট টুর পরিবর্তে অথবা সেইটের পরিবর্তে আমাকে ওয়েস্ট এবং পেইড লিখতে হয়। এরপর ইনভার্টেড যে কমা, এটা উঠে গিয়ে দ্যাট হয়, ইনভার্টেড কমার পরিবর্তন দ্যাট হয়, এবং সাবজেক্টের পরে মাইট বসে। এটাই কিন্তু পরিবর্তনটা হচ্ছে সেইট টু বা সেইটের পরিবর্তে ওয়েস্ট অথবা পেইড হয়, এবং ইনভার্টেড যে কমা উঠে গিয়ে সেটা দ্যাট হয় এবং সাবজেক্টের পরে মাইট বসে। তো আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। এখানে একটি স্ট্রাকচার রয়েছে, গঠন। স্ট্রাকচার হলো যে স্ট্রাকচার রয়েছে, যেটা সাবজেক্ট, তারপরে সাবজেক্ট পরে ওয়েস্ট অথবা পেইড যে কোনো একটা লিখতে, বিশেষ করে যদি আল্লাহ এবং আল্লাহকে বোঝায় তাহলে আমরা লিখবো পেইড লিখবো, তারপর দ্যাট হয়। এখানে কিন্তু অবজেক্টটা উল্লেখ করে নেই, অবজেক্ট দেওয়ার প্রয়োজন হয় না এখানে। তারপর হচ্ছে যে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট পরেই আমাকে মাইট লিখতে হবে, তার মূল ভার্ব, তার বাকি অংশ আমাকে লিখতে হয়। যেমন উদাহরণ মাধ্যমে ক্লিয়ার হয়। যদি হি সেড টু মি, সে আমাকে বললো মে আল্লাহ ব্লেজ ইউ, তাহলে আমরা এই সেড টুর পরিবর্তে আমরা কি লিখবো, যেহেতু এখানে আল্লাহর নাম উল্লেখ করেছে, তাহলে আমরা এখানে পেইড লিখবো। হি সেড পেইড মি কি দ্যাট, ইনভার্ট করার কি হয় দ্যাট। তারপর সাবজেক্ট কি আছে, আল্লাহ, তাহলে আমরা আল্লাহ যেহেতু আছে এখানে আল্লাহ হবে, আল্লাহ। তারপর এখানে মেয়ে থাকলে হয় মাইট, মেয়ে থাকলে মাইট। তারপর হচ্ছে ব্লেস, ইউটা অবজেক্টকে ধরবো, এখানে
অবজেক্টকে ধরো ব্লেস মি। তো আমরা আবার বলছি এইটুর পরিবর্তে আমরা পেইট লিখলাম এবং কমার পরিবর্তে দ্যাট, আর মে থাকলে মাইট এখানে, আর ইউটা অবজেক্টকে ধরেছিল যেহেতু সেকেন্ড পার্সন, তাহলে এখানে মি হয়ে গেছে। এবং দ্বিতীয় বাক্য দেখি, এই দ্বিতীয় বাক্যের মধ্যে কি ছিল যে দে সেইট, তারা বলে যে লং লিভ আওয়ার টিচার, আমাদের শিক্ষক দীর্ঘজীবী হোক। তাহলে দেয়ার সে কি বলছে, দেয়ার সেইট, তারা বলে, তারা বলছে, তার নিশ্চিত তার শিক্ষককে বলছে। তাহলে এখানে আমরা প্রথমে দিয়ে লিখব প্রথমে, তারপর এখানে যেহেতু সেইটের পরে ওয়েস্ট লিখতে পারি, ওয়েস্ট, দ্য কর্পোরেট ইনভার্টেড দ্যাট, তারপর এই যে আওয়ার টিচার, আওয়ারটা কি হয়ে যাব, আওয়ার থাকলে এটা যেহেতু আওয়ার থাকলে আমরা সেখানে কি লিখব, আওয়ার থাকলে সেখানে আমরা হচ্ছে দেয়ার লিখব। যদি এখানে যদি আওয়ার কথাটি করা থাকে, উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে আমরা এটার যেটা একটু পসেসিভ ফর্ম ছিল, তো আমরা হচ্ছে এটাকে লিখবো হচ্ছে দেয়ার দ্য টিচার, তারপর হচ্ছে লিভ লং, তাহলে কি এটা কিন্তু অবজেক্টকে ধরেছিল, এখানে মনে মনে কিন্তু একটা অবজেক্ট রয়েছে, অবজেক্ট হচ্ছে টিচার রয়েছে, মানে দে সেট, তারা বললো, তারা নিশ্চয়ই কাউকে বলেছে, কাউকে বলতে শিক্ষককে বলেছে। সো এখানে অবজেক্টকে ধরার পর সে কিন্তু কি হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা তৃতীয় যে বাক্য আছে, দ্বিতীয় যে একটা উদাহরণ সেটা আমরা দেখি যে মাদার সেড টু মি, মা আমাকে বলে যে মে ইউ পাস দ্য এক্সামিনেশন। তাহলে এখানে আমরা প্রথমে যেহেতু এই সেডটি পরে মাদার বলেছে, মাদার আমরা কি লিখবো, মাদার ওয়েস্ট করেছে, প্রার্থনা করেছে, ওয়েস্ট মি, মি লিখতে হয় না, উইথ দ্যাট। তারপর এখানে ইউটা যেহেতু এটা কি ধরবো, এটা মিকে, ইউটা অবজেক্টকে ধরবো, ইউ অবজেক্টকে ধরলে এখানে আমি কি হয়ে যাব, এটা আই হয়ে যাব, আই, ইউটা অবজেক্টকে ধরলে তো মি এর ফর্ম হচ্ছে আই, তারপর এখানে মেয়ে থাকলে মাইট, আই যেহেতু সাবজেক্টে পড়েই কিন্তু মাইট হয়, মাইট, তারপর হচ্ছে পাস দ্য এক্সামিনেশন, এটা উদাহরণের মাধ্যমে এই যে অফটিভ সেন্টেন্স ছিল এটা বুঝতে পেরেছেন। তো এখানে আরেকবার বলছি যে অপটেটিভ সেন্টেন্স থাকলে সেট টু বা সেইটের পরিবর্তনে ওয়েস্ট লিখতে হয়, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে হচ্ছে দ্যাট হয়, এবং সাবজেক্টে পড়ে সবসময় মাইট বসে। তো আজকে সেন্টেন্সের লাস্ট যে সেন্টেন্স সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়মূলক বাক্য বা আবেগ বা হঠাৎ বা আনন্দ আকস্মিক যে কিছু হয় সেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই থাকলে কি কি পরিবর্তন হয়, তার আগে বলে রাখি যে এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে কি, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারাই কোনো বিস্ময়কর, কোনো আকস্মিক, কোনো হঠাৎ আনন্দ, দুঃখ, বেদনা বোঝালে সেই সেন্টেন্সটাকে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তো এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায় কিন্তু সংজ্ঞার মাধ্যমে রয়েছে, এবং সেখানে একটা এক্সক্লেম, একটা চিহ্ন থাকে, একটা ফোঁটা থাকে, একটা মানে দাঁড়িয়ে নিচে একটা ফোঁটা থাকে। তো এই যেরকম থাকলেই আমরা বুঝবো হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো যাই হোক, এক্সক্লামেটরি সেন্টেন্স সেইটুর পরিবর্তে আমাকে লিখতে হয়, সেইটুর পরিবর্তনে এক্সক্লেম উইথ জয় লিখতে হয়, কখন জয় লিখবো, যখন আমি এটাকে আনন্দ বোঝাবো, যদি ওইটা রিপোর্টেড স্পিচ যদি আনন্দ বোঝে তাহলে আমরা লিখবো এক্সক্লেম উইথ জয়, আর যদি দুঃখ বোঝায় তাহলে আমরা এক্সক্লেম উইথ সরো লিখবো, দুঃখ বোঝালে। আর কমার পরিবর্তে বা কমা উঠে গিয়ে সেখানে কি হয়, দ্যাট হয়, কমা উঠে গিয়ে সেখানে দ্যাট হয়। তো এখন আমাদের যে আরেকটা বিষয় হচ্ছে রিপোর্টেড স্পিচের শুরুতেই যদি কি থাকে, হাউ, হোয়াট, গ্রেট, ভেরি মাচ, এগুলো থাকলে এগুলো উঠে যাবে, মানে সেটা শুরুতে থাকতে, অর্থাৎ রিপোর্টিং যে ভার্ব রয়েছে, মানে এই যে রিপোর্টিং ভার্ব যা আছে এগুলো যদি শুরুতে যদি এই শব্দগুলো থাকে, মানে হাউ, হোয়াট, গ্রেট, ভেরি মাচ থাকলে এগুলো উঠে যাবে। তো
তো আমরা আরও বেশি ক্লিয়ার হব যখন আমরা উদাহরণ করব যে আমরা ডাইরেক্ট এখানে আছে যে ডাইরেক্ট নেশন আছে যে বলে সেড টু, এখানে ছিল কি সেড টু মি, সে আমাকে বললো হাউ চার্মিং দ্য সিনারি ইজ, এরপর একটা কিন্তু এক্সক্লেম চেঞ্জ ছিল, এর মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সুতরাং এই যেহেতু এটা আনন্দ বোঝায়, বলছে যে হাউ চার্মিং দ্য সিনারি মানে কত সুন্দর দৃশ্য, এটা আনন্দ না, অবশ্যই আনন্দ। তাহলে এই আনন্দ বোঝালে আমরা এই সেড টুর পরিবর্তে আমরা লিখবো এক্সক্লেম ইজ জয়। তাহলে হি আমরা লিখবো হচ্ছে exclaimed with joy, তারপর ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে দ্যাট, তারপর কি ছিল দ্য সিনারি, এখানে সাবজেক্ট দ্য সিনারি, তাহলে দ্য সিনারি দেওয়া আছে নাকি ইজ, তাহলে কি ওয়াজ হয়, দ্য সিনারি ওয়াজ, হাউ থাকলে ভেরি হয় ভেরি চার্মিং শেষ। এখন আমরা পরে আরেকটা উদাহরণ দেখি যে সি সেড টু মি, সে আমাকে বলে অ্যালাস হি ওয়াজ আনডাউন, মানে সে আমাকে বলে যে অ্যালাস মানে কি দুঃখ, যে সে একজন তার পোড়া কপাল। তো এখন যেহেতু একটা এইটা দ্বারা আমরা একটা এই ইনভার্টেড যে কমা আছে এটার ভিতরে আমরা যা এইটার দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে একটা দুঃখ প্রকাশ করছে। তো এখন তো আমরা সেড টুর পরিবর্তে যখন আমরা ইন্টারেক্ট করব তখন আমরা লিখবো এক্সক্লেম, তার সি exclaim with sorrow that, সে দুঃখের সাথে বললো যে এরকম। তাহলে তারপর কি ছিল, এটা সাবজেক্টকে ধরো অবজেক্টকে ধরো এই যে থার্ড পার্সন ছিল যে কাউকে ধরবে না, যেহেতু এটা থার্ড পার্সন, হিটা থার্ড পার্সন, সে কাউকে ধরবে না, হি ওয়াজ আনডাউন। ওকে, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, এবং সেই সাথে এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আরও বেশি প্র্যাকটিস করলে আপনার স্পষ্ট একটা ধারণা আসবো। আমি আশা করি, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি কিন্তু ন্যারেশন সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকবেন এবং অবশ্যই পরীক্ষা ভালো করতে পারবেন। তো আমি এটা কিন্তু সেন্টেন্স যে ন্যারেশন সম্পর্কে আলোচনা করলাম। এখন আশা করি যদি এই ভিডিও দেখে সামান্যতম আপনাদের উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার নিকটতম বন্ধুকে শেয়ার করবেন এবং বলবেন যাতে করে, এবং কমেন্ট করবেন যাতে করে আমি আপনার কমেন্ট পড়ে বা লাইক দিয়ে যেন আমি আমার আরও ভিডিও করার উৎসাহিত পাই। আসসালামু আলাইকুম।